ফার্স্টে বলবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকার আমাদের দিয়েছে কি? মৌলিক অধিকার দিয়েছে আমাদের সংবিধান আমাদের নাগরিকদের, শুধু নাগরিকদের নয়, আমাদের নাগরিক অর্থাৎ আমাদের সিটিজেন সমেত ফরেনারদেরকেও ফান্ডামেন্টাল রাইটস ভারতের সংবিধান দিয়েছে। তো এটা সম্পর্কে একটু ডিটেলে আমরা জানবো। এবং একটা জিনিস বলে রাখি, বেশিরভাগ পরীক্ষাতে সংবিধান থেকে অর্থাৎ ইন্ডিয়ান পলিটি থেকে যে কোয়েশ্চেনগুলো আসে তার মধ্যে ফান্ডামেন্টাল রাইটসের পার্টটা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি 10টা কোয়েশ্চেন এই পলিটি থেকে আসে, তার 3 থেকে 4টে কোয়েশ্চেন থাকবে ফান্ডামেন্টাল রাইটস। তো এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, তো এটা আমরা একটু ভালোভাবে বুঝতে পারছি। ফার্স্ট আমরা দেখবো ফান্ডামেন্টাল রাইটস কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে আছে আমাদের সংবিধানে। 12 থেকে 35 নম্বর আর্টিকেল নম্বর 12 টু আর্টিকেল 35। নেক্সট এটা কত নম্বর পার্টে আছে? পার্ট 3। এই যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস, এটা নেওয়া হয়েছে থেকে নেওয়া হয়েছে ফ্রম দ্য ইউএসএ কনস্টিটিউশন। আমাদের সংবিধানের বিভিন্ন বিষয় বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেমন আমরা ফান্ডামেন্টাল রাইটস যেমন বললাম ইউএসএ থেকে নেওয়া হয়েছে, কিন্তু ফান্ডামেন্টাল ডিউটিজ আমাদের নেওয়া হয়েছে ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রাশিয়া। ডিপিএসপি এরকম নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এরকম আরও অন্যান্য জিনিস অন্যান্য দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই যে ফান্ডামেন্টাল রাইটস কী জিনিস এটা একটু আমি ডিটেলে বলি তোমাদের কাছে। এটা কি? দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারান্টিজ দ্য সিভিল লায়াবিলিটিস। ফান্ডামেন্টাল রাইটসটা কি? এটা হচ্ছে সিভিল লায়াবিলিটিস, অর্থাৎ আমাদের নাগরিক কিছু অধিকার যেটা দিয়েছে যে সংবিধান, কাদের দিয়েছে? সিটিজেনদের দিয়েছে। সংবিধান দিয়েছে কাদের? সিটিজেনদের। শুধুমাত্র সিটিজেনদেরকে দেয়নি, সিটিজেনদের সাথে সাথে ফরেনারদের কিন্তু এই কিছু অধিকার দিয়েছে আমাদের সংবিধান। তো সমস্ত অধিকার কিন্তু আবার ফরেনারদের জন্য নয়, ভারতীয়দের জন্য কিছু আছে, ফরেনারদের জন্য কিছু আছে, এবং উভয়ের জন্যই ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। ঠিক আছে, তো সেগুলো আমরা দেখবো কী কী রয়েছে। এবং ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড টু দ্য সিটিজেন, এটা অনলি টু দ্য সিটিজেন। এটা শুধুমাত্র ভারতের যারা নাগরিক তাদেরকে দেওয়া হয়েছে এই রাইটসগুলো। কী কী রাইটস রয়েছে? সেই সমস্ত রাইটসগুলো রয়েছে আর্টিকেল 15, 16, 19, 29 অ্যান্ড 30 মধ্যে। আর্টিকেল 15, 16, 19 অর্থাৎ 19 এর মধ্যে 6খানা রাইটস আছে। ঠিক আছে, আর্টিকেল 19 এর মধ্যে 6টা রাইটস আছে। এই 6টা রাইটস কিন্তু শুধুমাত্র সিটিজেনদেরকে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এছাড়াও রয়েছে আর্টিকেল 29 এর মধ্যে যে অধিকার আছে এবং আর্টিকেল 30 এর মধ্যে যে অধিকার আছে, এই সমস্ত অধিকারগুলো শুধুমাত্র সিটিজেন অফ ইন্ডিয়া থেকে দেওয়া হচ্ছে। এবং সিটিজেন অফ ইন্ডিয়া অ্যালং উইথ ফরেনার, ভারতবর্ষের নাগরিকের সঙ্গে সঙ্গে ভারতের বাইরে অর্থাৎ বিদেশিদেরকেও এই সমস্ত রাইটগুলো কিন্তু দিয়েছে আমাদের সংবিধান। ওকে, সেই সমস্ত রাইটগুলো 14, 20, 21, 21A, 22, 23, 24, 25, 26, 27 and আর্টিকেল 28। এই সমস্ত আর্টিকেলের মধ্যে যে জিনিসগুলো লেখা রয়েছে, যে সমস্ত প্রভিশনগুলো লেখা রয়েছে, সেগুলো শুধুমাত্র ভারতীয়দের নয়, ভারতীয়দের সঙ্গে সঙ্গে ফরেনারদেরকেও দেওয়া হচ্ছে। ওকে, আচ্ছা, তো নেক্সট আমরা দেখি এই যে সংবিধান, ভারতীয় সংবিধানের এভলিউশন কীভাবে হলো, বা ভারতীয় সংবিধানের মধ্যে ফান্ডামেন্টাল রাইটসের এভলিউশন কীভাবে হলো। শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটসের এভলিউশন যদি আমরা বলি, তো সেটা প্রথম আমরা দেখব আসছে হচ্ছে যে ম্যাগনা কার্টা অফ ম্যাগনা কার্টা অফ ইউকে, ইউনাইটেড কিংডম। ম্যাগনা কার্টা অফ ইউনাইটেড কিংডমটা কী জিনিস? হোয়াট ইজ ম্যাগনা কার্টা? ম্যাগনা কার্টা কী জিনিস? ম্যাগনা কার্টা হচ্ছে একটা রয়্যাল ফরমান আমরা বলতে পারি, যেটা আমরা হিস্ট্রিতে পড়েছি। সেই ম্যাগনা কার্টা দিয়েছিল ফারুকশিয়াকে, তাই না? ফারুকশিয়া দিয়েছিলেন না, যেটাকে আমরা বাংলায় বলে থাকি দস্তক। তো এটা সেরকমই একটা ব্যাপার। ম্যাগনা কার্টা কী জিনিস একটু মিডিলে বলি। ম্যাগনা কার্টা হচ্ছে একটা চিঠির মতো, যেখানে কিছু নিয়মাবলী লেখা আছে এবং সেই নিয়মাবলী পালন করতে হবে কাদেরকে? না, নিয়মাবলী পালন করতে হবে আমাদের গভর্নমেন্ট বা সরকারকে। ওকে, বা যদি সেখানে আচ্ছা, গভর্নমেন্ট বা সরকার কখন? না, যখন সেটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি। বাট যদি এটা মোনার্কি হয়, সেখানে যদি রাজতন্ত্র চলে, তাহলে সেটাকে রাজা সেই সমস্ত নিয়মকানুনগুলো পালন করবে। ম্যাগনা কার্টা হচ্ছে অ্যাকচুয়ালি রাজার দ্বারা দেওয়া হয় ম্যাগনা কার্টা, বাট
ম্যাগনা কার্টা জিনিসটা কনসেপ্টে এসে করতে থাকে। আর কনসেপ্টে এসে হচ্ছে না ইউকেতে সেই সময় যারা পুঁজিপুঁথি, অর্থাৎ ধরো আমি ধরে নিলাম ইউকেতে মোটামুটি 10,000 কি 20,000 পুঁজিপুঁথি সেই সময়। কোন সময় কথা বলছি আমি এখানে 1215 সালের কথা বলছি। 1215 সালে বুঝলাম ইউকেতে কিছু পুঁজিপুঁথি রয়েছে। পুঁজিপুঁথিরা কী করলেন? পুঁজিপুঁথিরা সেই সময় ইউকেতে যে রাজা ছিলেন, রাজা কিং জন, ওনাকে বললেন যে এরকম আপনারা তো দেশের জন্য অনেক কিছু করছে, তো দেশ কি আমাদের জন্য কিছু কথা ভাববে না? দেশের কি কিছু লায়াবিলিটি নেই আমাদের প্রতি? অবশ্যই থাকা উচিত। তো ওনারা একটা জায়গায় কিছু ওনাদের পক্ষে কিছু কথা লিখলেন এবং সেইটা কাকে দিয়ে সাইন করালেন? তখনকার যিনি ইউকের রাজা ছিলেন, যে রাজা কিং জন, ঠিক আছে, রাজা কিং জন, ওনাকে দিয়ে সাইন করিয়ে সেটাকে রয়্যাল ফরমান হিসাবে ওনারা কী করলেন? চালু করলেন। ঠিক আছে, এটা কি বলা হচ্ছে? ম্যাগনা কার্টা। তো ম্যাগনা কার্টা মনে হচ্ছে কি একটা রয়্যাল ফরমান। ওকে, তো এই ম্যাগনা কার্টা ইজ এ চ্যাটার অফ রাইট। ম্যাগনা কার্টা কি? একটা চ্যাটার অফ রাইট, যেটা ইস্যু করেছিল কে? 1215 সালে রাজা কিং জন। নেক্সট ইউজ যে বিল অফ রাইটস এসেছিল। বিল অফ রাইটস কিন্তু ইউজ হতে এসেছিল হচ্ছে 1689 বিল অফ রাইটস এসেছিল। বিল অফ রাইটসটি কি জিনিস? বিল অফ রাইটস হচ্ছে কি ওটা সাধারণ মানুষ বলেছিল যে হ্যাঁ আমাদের এই অধিকারগুলো দরকার। এটা হচ্ছে বিল অফ রাইটস। ঠিক আছে, এই বিল অফ রাইটস। নেক্সট হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। আচ্ছা, ফ্রেঞ্চ রেভলিউশনের কি গুরুত্ব রয়েছে মৌলিক অধিকারের মধ্যে? ফ্রেঞ্চ রেভলিউশনের যে ঘটনাটা, যে ফরাসি বিপ্লব আমরা বলে থাকি, তার যে ঘটনাটা সেটা হয়েছিল কাদের মধ্যে? হয়েছিল কিছু পুঁজিপতিদের সঙ্গে প্রেজেন্টের, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ফ্রেঞ্চ রেভলিউশন ইজ অল অ্যাবাউট দ্য ফেডারালিজম অ্যান্ড পিজেন্টস। অর্থাৎ সোজা কথা বলতে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে সেই সময়কার যারা কৃষক ছিল, সেই কৃষকরা রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তারা তাদের নিজেদের অধিকারের জন্য বিদ্রোহ করেছিল। সেটাই হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। তো এই যে নিজেদের অধিকারকে বারবার চাওয়া, নিজেদের অধিকারকে পাওয়ার যে চেষ্টা, এর মাধ্যমেই কিন্তু ফান্ডামেন্টাল রাইটসের কনসেপ্টটা এসেছে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আমরা দেখবো আমাদের ইন্ডিয়াতে তখন হচ্ছে নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্ট এসছে। এই নেহেরু রিপোর্ট পেশ করেছিল কে? নেহেরু রিপোর্ট পেশ করেছিলেন জওহরলাল নেহেরুর বাবা মতিলাল নেহেরু। উনি 1928 সালে নেহেরু রিপোর্ট পেশ করেছিলেন এবং নেহেরু রিপোর্টে ওনার কিছু ডিমান্ড ছিল। সেই ডিমান্ডগুলো কী কী ছিল সেগুলো উনি একটা জায়গায় লিখে ব্রিটিশ সরকারকে, তৎকালীন ব্রিটিশ সরকারকে বলেছিলেন যে আমাদের এই ডিমান্ড আছে, এই ডিমান্ডগুলো আমাদের পূরণ করতে হবে, তবেই আমরা কিন্তু ডোমিনিয়ন স্ট্যাটাস বা সাহিত্য শাসন আমরা তোমরা যেটা আমাদের দিতে চাইছো। যে অ্যাকচুয়ালি এটা একটা হিস্ট্রি সম্পর্কে, যে মডার্ন ইন্ডিয়া আছে, সেই মডার্ন ইন্ডিয়ায় আমরা দেখবো পড়তে ইংরেজরা একসময় আমাদেরকে ডোমিনিয়ন স্ট্যাটাস বা সাহিত্য শাসন দিতে দিয়েছিল। তো সেই সাহিত্য শাসন যখন আমাদের দিতে যাচ্ছিল তখন সেটা প্রথমে ভারতীয়রা গ্রহণ করে। তো তাই সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখব নেহেরু রিপোর্ট তৈরি হয়েছিল। নেহেরু রিপোর্ট তৈরি হওয়ার পর মতিলাল নেহেরু বলেছিলেন এই সমস্ত রিপোর্টে যা লেখা আছে সেগুলো যদি মেনে নেয় ব্রিটিশ সরকার, তো আমরা কিন্তু তখন তাদের ডোমিনিয়ন স্ট্যাটাস অ্যাকসেপ্ট করি। ওকে, তো নেহেরু রিপোর্ট এবং পরবর্তীকালে দেখবো আমাদের কনস্টিটিউশন যখন তৈরি হয়েছে, আমাদের যে সংবিধান সভা আমাদের যখন তৈরি হয়েছিল তখন 1950 সালে এই সংবিধান সভা তৈরি হওয়ার সময় মৌলিক অধিকারকে একটি বিশেষ জায়গা দেওয়া হয়েছে। এটা হচ্ছে এভলিউশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখবো আমাদের ফান্ডামেন্টাল রাইটস কী কী রয়েছে, এটা আমরা প্রথমে দেখে নেবো ফান্ডামেন্টাল রাইটস আমাদের কী কী রয়েছে। এরপরে আমরা ফান্ডামেন্টাল রাইটস কী কী রয়েছে দেখে নেওয়ার পর ফান্ডামেন্টাল রাইটসের ইম্পর্টেন্স আমরা আলোচনা করবো, আর ফান্ডামেন্টাল রাইটসের সিগনিফিকেন্স অ্যান্ড ইম্পর্টেন্স একই জিনিস। ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স এবং ইম্পর্টেন্স কী কী রয়েছে আমরা আলোচনা করবো, অর্থাৎ বৈশিষ্ট্য এবং গুরুত্ব। ফান্ডামেন্টাল রাইটস থাকার কী প্রয়োজনীয়তা এবং ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্ব কী, এটা থাকার ফলে কী কী রয়েছে। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করবো। কী কী ফান্ডামেন্টাল রাইটস রয়েছে আমাদের? ফার্স্ট আমরা দেখবো রাইট টু ইকুয়ালিটি। সেটা আছে আর্টিকেল নাম্বার 14 থেকে আর্টিকেল নাম্বার 18 এর। নেক্সট আমরা দেখবো রাইট টু ফ্রিডম নাম্বার 19 থেকে 22। রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 19 থেকে 22। নেক্সট রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। যেগুলো আমি সব ডিটেলে বলবো, সমস্ত কিছু ডিটেলে আমি আলোচনা করবো। তো রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন
Article number 23 and 24. Religion freedom, right to religion freedom, 25 to 28. Cultural and educational right. Cultural and educational right, Article 29 and 30. Next, right to property, যেটা ছিল আর্টিকেল নাম্বার 31-এ, কিন্তু বর্তমানে রাইট টু প্রপার্টি আর নেই। রাইট টু প্রপার্টি অর্থাৎ 1978 সালের 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে বাদ দিয়ে দেওয়া হয় এবং বর্তমানে এটা রয়েছে আর্টিকেল 300A তে রয়েছে, পার্ট নাম্বার 12। ঠিক আছে, তাহলে আগে কিন্তু রাইট টু প্রপার্টি ছিল একটা মৌলিক অধিকার। অর্থাৎ কি রাইট টু প্রপার্টি মৌলিক অধিকার মানে আমার পূর্বসূরির যে প্রপার্টি সেটা জন্মগত সূত্রে আমার পূর্বসূরি যদি কাউকে সেই প্রপার্টি লিখেও দিত তো সে কিন্তু সেই প্রপার্টির ভাগিদার হতো বা সেই প্রপার্টি সে পেত না। যেহেতু একটা ফান্ডামেন্টাল রাইট ছিল, সেহেতু এই 1978 সালের আগে পর্যন্ত পূর্বসূরিদের সম্পত্তি সবসময় উত্তরসূরিদের হবে, এটাই ছিল হচ্ছে ফিক্সড। কিন্তু এই 44তম অ্যামেন্ডমেন্টের পর যখন 1978 সালে 44তম অ্যামেন্ডমেন্ট হলো, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট কিন্তু নতুন টার্ম লাগবে, যখন হবে অ্যামেন্ডমেন্ট না দিয়ে যখন অ্যামেন্ডমেন্টের ক্লাস যখন হবে তখন বলা হবে অ্যামেন্ডমেন্ট কি জিনিস। এই 44তম অ্যামেন্ডমেন্টের পর 1978 সালে এরা ফান্ডামেন্টাল রাইট থেকে বাদ চলে গেল রাইট টু প্রপার্টি। হচ্ছে নেক্সট ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে আমাদের রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, সেটা রয়েছে আর্টিকেল নাম্বার 32। ওকে, আচ্ছা এগুলো কি কি রয়েছে 14 থেকে 18 মধ্যে কি কি রয়েছে, 14, 15, 16, 17, 18 সমস্ত আমরা ইন্ডিভিজুয়ালি ফান্ডামেন্টাল রাইটস আমরা সমস্ত কিছু বলবো। ঠিক আছে, আচ্ছা আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স এবং সিগনিফিকেন্স। ঠিক আছে, অর্থাৎ এর ইম্পর্টেন্স কী রয়েছে, গুরুত্ব কী রয়েছে, মানে সিগনিফিকেন্স। নেক্সট হচ্ছে এর ফিচার্স বা বৈশিষ্ট্য। ঠিক আছে, তো প্রথমে আমরা সিগনিফিকেন্সটা দেখবো, সিগনিফিকেন্স কী রয়েছে। আচ্ছা ফার্স্ট দেখো এখানে যে পয়েন্টগুলো আমি লিখেছি, এই পয়েন্টগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও আরও অন্যান্য বৈশিষ্ট্য আছে, কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করবো, কারণ এগুলি থেকেই পরীক্ষাতে বেশি কোয়েশ্চেন আসে। আচ্ছা নেক্সট হচ্ছে সিগনিফিকেন্স। সিগনিফিকেন্স কী রয়েছে, ফার্স্ট পয়েন্ট আমার কী আছে, আইডিয়া অফ পলিটিক্যাল ডেমোক্রেসি। আইডিয়া অফ পলিটিক্যাল ডেমোক্রেসি, আমরা জানি যে আমাদের ভারতবর্ষ হচ্ছে একটা ডেমোক্রেটিক কান্ট্রি, গণতান্ত্রিক। কিন্তু গণতন্ত্রটা কীরকম, পলিটিক্যাল ডেমোক্রেসি, রাজনৈতিক গণতন্ত্র। গণতন্ত্র মানে আমরা জানি সেই আব্রাহাম লিঙ্কনের ভাষায় বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, মানে সাধারণ মানুষের জন্য, মানুষের দ্বারা এবং মানুষের যা কিছু হবে ডেমোক্রেসিতে সমস্তই কিসের, মানুষের জন্য। তো সেই পলিটিক্যাল ডেমোক্রেসি, তাহলে এই যে রাজনৈতিক গণতন্ত্র, এই আইডিয়াটা এটাকে এস্টাবলিশ করাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্ব। ফান্ডামেন্টাল রাইটের থাকার গুরুত্বটা কী, যে আমাদের এখানে যে ডেমোক্রেটিক কান্ট্রি, আমাদের যে গণতন্ত্র, গণতন্ত্রটাকে এস্টাবলিশ করাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের গুরুত্ব। আচ্ছা নেক্সট পয়েন্ট কি রয়েছে, প্রিভেন্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অথরিটিয়ান। প্রিভেন্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অথরিটিয়ান। অথরিটিয়ান কথার অর্থ হচ্ছে এস্টাবলিশমেন্ট, আমরা বলতে পারি এটা মানে হচ্ছে কি, এই টার্মটা মানে হচ্ছে মোনার্কি। মানে যদি ধরো আমি বলি, একটা এক্সাম্পল দিতে আমাদের বলতে পারবে যে আমি ধরো এই জায়গায় রয়েছি, এখানে আমার লোক পরিচিতি আছে, তো আমি কী করলাম, আমি নিজেকে বলতে লাগলাম এই যে স্টেট আমাদের পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার আমি হচ্ছি গভর্নর বলতে লাগলাম। ঠিক আছে, মানে কি লোকবলে বলিয়ান হয়ে আস্তে আস্তে নিজেকে একজন প্রতিষ্ঠান হিসাবে প্রকাশ করা লোকের সামনে, এই জিনিসটাকে বন্ধ করা। অর্থাৎ মোনার্কি যেন না আসতে পারে, বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশন যাতে রাজ করতে না পারে, সেটাকে আটকা। তো প্রিভেন্ট দ্য এস্টাবলিশমেন্ট অফ অ্যান অথরিটেরিয়ান, পার্টিকুলার একটা অথরিটিকে or একটা অর্গানাইজেশনকে কখনোই একটা দেশ বা একটা স্টেটকে চালানোর পাওয়ার দেওয়া যেতে পারে না। আমাদের হেড অফ দ্য স্টেটকে, হেড অফ দ্য স্টেট আমাদের প্রেসিডেন্ট। ঠিক আছে, তো প্রেসিডেন্ট বলো কি আমাদের গভর্নর বলো
তাদের সবেরই একটা ইলেকশন প্রসেস আছে, যদিও তার প্রসেসটা কী না কি আমরা পরে জানবো। তো হেড অফ দ্য স্টেট হবে নির্বাচিত, ঠিক আছে। নেক্সট পয়েন্ট কি আছে, মোস্ট এসেন্সিয়াল ফর দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট। আচ্ছা, এই যে মোস্ট এসেন্সিয়াল ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট, এই টার্মটা আমরা কার সঙ্গে রিলেটেড করব? এই যে ফান্ডামেন্টাল রাইটস বলেছিলাম না, ফান্ডামেন্টাল, এই ফান্ডামেন্টাল কথাটা অর্থ, এই যে ফান্ডামেন্টাল বলছি না, ফান্ডামেন্টাল কথাটার অর্থই হচ্ছে মোস্ট এসেন্সিয়াল ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট। কেন ফান্ডামেন্টাল বলা হয় রাইটস সঙ্গে? এছাড়া আমাদের তো ইন্ডিয়াতে লিগ্যাল রাইটসও আছে, তাই না? লিগ্যাল রাইটস না বলে লিগ্যাল রাইটসের সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসের কি ডিফারেন্স? তার মধ্যে একটা হচ্ছে ফান্ডামেন্টাল কেন বলা হয়, মোস্ট এসেন্সিয়াল ফর দ্য অল রাউন্ড ডেভেলপমেন্ট। এটা পরীক্ষাতে আসে কোশ্চেন যে why it is called the fundamental rights, or what is the meaning of the fundamental rights? চারটা অপশন থাকবে, তার মধ্যে এটা থাকবে মোস্ট এসেন্সিয়াল ফর অল রাউন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। ফান্ডামেন্টাল এই জন্যই যেটা সামগ্রিক উন্নতির জন্য, এই যে কনসেপ্টটা, সামগ্রিক উন্নতির জন্য এই অধিকারগুলো দরকার আমাদের সমাজের মানুষের বা সিটিজেনের যে অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো থাকা দরকার। এই অধিকারগুলো থাকা দরকার একটা সমাজকে যদি ভালোভাবে গড়ে তুলতে হয় বা সমাজকে যদি সামগ্রিকভাবে উন্নত করতে হয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট বলে দেখি লিমিটেশন অফ আরবিট্রারি ল অফ লেজিসলেচার। মানে আরবিট্রারি ল অফ লেজিসলেচার মানে বলতে চাইছে যে আমি দুম করে একটা, আচ্ছা লেজিসলেচার কথার অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লেজিসলেচার? লেজিসলেচার কথার অর্থ হচ্ছে আইন প্রণয়ন, ঠিক আছে। আমাদের যে 3 পিলার সিস্টেম আছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লেজিসলেচার। তো এরকম করে দুম করে কোনো একটা আইন আমি তৈরি করে দিলাম, এইটা কিন্তু হতে পারবে, এইটাকে আটকাবে। এটা কিছু লিমিটেশনস, লিমিটেশনস অফ আরবিট্রারি ল অফ লেজিসলেচার। ও হবে সেটাই যেটা মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে কখনো অ্যাব্রিজ করে, কখনো লঙ্ঘন করবে না, ঠিক আছে। তো মানুষের ফান্ডামেন্টাল রাইটসকে মান্যতা দেবে এমন লেজিসলেচারই কিন্তু করতে হবে। তো আরবিট্রারি লেজিসলেচার কিন্তু করা যাবে না, এটা মিনিং হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট করে যদি ফান্ডামেন্টাল রাইটস অর এফআর আর ডাইরেক্টলি এনফোর্সেবল, ডাইরেক্টলি এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল। এখানে একটা নাম আমার লিখতে হতো, the fundamental rights or FR are directly enforceable by the court of law। মানে কি? মানে আমি যেটা বলি সেটা হচ্ছে তোমার যদি ফান্ডামেন্টাল রাইটস খণ্ডন হয় তাহলে আমি ডাইরেক্ট কোথায় যেতে পারি? ডাইরেক্ট আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। ওকে, এই কথাটা মানে হচ্ছে এটা যে আমার ফান্ডামেন্টাল রাইটস বা আমার মৌলিক অধিকার যদি কোনো কারণে খণ্ডন হয়, মৌলিক অধিকার থেকে যদি কোনো কারণে আমি বঞ্চিত হই, তো এটা ডাইরেক্টলি এনফোর্সেবল বাই দ্য কোর্ট অফ ল, আমি ডাইরেক্ট কোর্টে অ্যাপিল করতে পারি। ওকে, এগুলো হলো মোটামুটি সিগনিফিকেন্স বা হচ্ছে এর ইম্পর্টেন্স, ঠিক আছে, এর গুরুত্ব। তো নেক্সট হচ্ছে ফিচার্স। ফিচার্স মানে কি? বৈশিষ্ট্য। ফিচার্স হচ্ছে এর বৈশিষ্ট্য, আমাদের ফান্ডামেন্টাল রাইটসের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি? দ্য ফার্স্ট পয়েন্ট আমি লিখেছি নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। আচ্ছা, অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড এই কথার অর্থ কি? নট অ্যাবসলিউট তার হচ্ছে এমনটা নয় যে হ্যাঁ আমার যেটা লেখা আছে সেটাই একদম ফিক্সড, যেটা কখনো আমি প্রয়োজন বেসিসে আমি চেঞ্জ করতে পারবো না, এমন এমন ব্যাপারটা নয়। এটা নট অ্যাবসলিউট বাট কোয়ালিফাইড। মানে আমাদের, যেমন আমি একটা উদাহরণ যেমন বলি, যেমন আমাদের মৌলিক অধিকারের মধ্যে একটা দেখবো যে রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। রাইট টু স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে। মানে কি? মানে আমার কথা বলার অধিকার বা আমার এক্সপ্রেস করার অধিকার আছে, তাহলে এইটা নয় আমি যা খুশি যাকে খুশি যা তা বলে দেবো, ঠিক আছে। তো নট অ্যাবসলিউট বাট কথা বলার অধিকার রয়েছে, তাহলে এমনটা না যে আমি যা খুশি বলে দেবো। সেখানে কিছু কোয়ালিফাইড মিনস হচ্ছে এখানে রেস্ট্রিকশন রয়েছে বা লিমিটেশন রয়েছে। ওকে, নেক্সট সাম নেগেটিভ সাম পজিটিভ। আচ্ছা, কিছু আছে নেগেটিভ সেন্স আছে, আবার কিছু আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে যেগুলো সেন্স হচ্ছে পজিটিভ। তা সেন্স বলতে কি বোঝাতে হয়েছে? নেগেটিভ সেন্স মানে হচ্ছে যেমন আমি যদি বলি আমরা ফার্স্ট যে ফান্ডামেন্টাল
রাইটসের যে প্রথম আমরা যখন পড়েছিলাম যে আমাদের রাইট টু ইকুয়ালিটির আর্টিকেল 14 কি ছিল? আর্টিকেল 14 আমাদের ছিল হচ্ছে রাইট টু আমরা দু ভাগে ভাগ করতে পারি, দুটো রাইট বলবো না, দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলে ইবিএল, একটা হচ্ছে ইপিএল, ইকুয়ালিটি বিফোর ল, ইবিএল, and EPL, ইকুয়াল প্রোটেকশন অফ ল। এক্ষেত্রে যদি আমি বলে থাকি ইকুয়ালিটি বিফোর ল, এটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট। কীভাবে নেগেটিভ কনসেপ্ট হচ্ছে এটা যখন আমি আর্টিকেল 14 বলবো তখন তোমাদের আরও ভালো করে বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইকুয়ালিটি বিফোর ল এটা হচ্ছে একটা নেগেটিভ কনসেপ্ট, অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল এটা হচ্ছে একটা পজিটিভ কনসেপ্ট। তো আমরা কি দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ আর পজিটিভ দু ধরনের কনসেপ্টই রয়েছে, দু ধরনের বৈশিষ্ট্যই রয়েছে ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে, বুঝা গেছে? ঠিক আছে, নেক্সট চলে এসো নাইদার সাপ্রোসেন্ট নট পার্মানেন্ট। আচ্ছা, নাইদার সাপ্রোসেন্ট মানে এমনটা নয় যেটা লেখা হয়ে গেছে সেটা দৈবিক ব্যাপার আর যে সেটা কখনো চেঞ্জ করা যাবে না, সেটা একদম ঐশ্বরিক ব্যাপার, এমন কিছু নয়। হ্যাঁ, অ্যান্ড নট পার্মানেন্ট, এবং এটা চিরস্থায়ী নয়। এটাকে প্রয়োজন বেসিসে আমরা কি করতে পারি? অ্যামেন্ডও করতে পারি। তার জন্য আমাদের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আনতে হয়। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এনে একটা বিশেষ প্রসিডিওরের মাধ্যমে আমরা চেঞ্জ করতে পারি ফান্ডামেন্টাল রাইটসকেও আমরা চেঞ্জ করতে পারি প্রয়োজন বেশি। ওকে, নেক্সট কি বলেছে? সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি, তাহলে দেখো আগেরটার সঙ্গে এটা আমার একটা রিলেটেড, তাই না? নাইদার সাপ্রোসেন্ট নট পার্মানেন্ট। তারপরের টপিকটাই আমরা লিখেছি সাসপেন্ডেড ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এটা সাপ্রোসেন্ট নয়। কখন সাসপেন্ড হচ্ছে? ন্যাশনাল এমার্জেন্সি, যখনই আমাদের ভারতবর্ষের ন্যাশনাল এমার্জেন্সি আমাদের 3 রকমের হয়, ঠিক আছে? যখন এমার্জেন্সি বলবো ডিটেল বলবো, এমার্জেন্সি আমাদের 3 রকম হয়, তার মধ্যে একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি যখন আসবে তখন সমস্ত ফান্ডামেন্টাল রাইটস কি হয়ে যাবে? অটোমেটিক্যালি অ্যাবলিশ হয়ে যাবে, অটোমেটিক্যালি এগুলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, ঠিক আছে? শুধুমাত্র এক্সেপ্ট আর্টিকেল 20 and 21, আর্টিকেল 20 and 21 ছাড়া বাকি সমস্ত ফান্ডামেন্টাল রাইটস বাদ চলে যাবে। আর একটা কি, আর যখন এক্সটার্নাল অ্যাগ্রেশন আসবে, এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে হচ্ছে কি? এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে হচ্ছে বহিরাগত, মানে বহিঃশত্রুর কোনো বহিরাগত আক্রমণ যখন হবে, সশস্ত্র আক্রমণ, তখন কিন্তু কি হবে না, আর্টিকেল 19টা ফার্স্ট, আর্টিকেল 19 অটোমেটিক্যালি বাদ চলে যাবে। আর্টিকেল 19-এ যে সমস্ত রাইটসগুলো দেওয়া আছে সেই রাইটসগুলো অটোমেটিক্যালি অ্যাবলিশ হবে, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র এক্সটার্নাল অ্যাগ্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কিন্তু ইন্টারনাল রেবেলিয়নের ক্ষেত্রে নয়। ইন্টারনাল রেবেলিয়ন মানে হচ্ছে দেখা গেল যে আমাদের দেশের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হবে। ইন্টারনাল রেবেলিয়নের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল 19 অ্যাবলিশ করা হয়। অনলি ফর এক্সটার্নাল অ্যাগ্রেশন মানে বহিরাগতদের আক্রমণের সময় আর্টিকেল 19 কিন্তু অটোমেটিক্যালি অ্যাবলিশ হয়ে যাবে। ওকে, নেক্সট কি বলেছেন? আচ্ছা, নেক্সট হচ্ছে ইট gives the rights to the citizen of India, এটা আমি আগেও বলেছি, ফরেনার্স or the legal person like corporation and companies। আচ্ছা, এটা কি সিটিজেন অফ ইন্ডিয়া? তো বুঝতেই পারছি এটা কাদের দিচ্ছে, আমাদের ভারতবাসীদের দিচ্ছে রাইটস। আর কাদের দিচ্ছে? কিছু কিছু রাইটস আমি যেগুলো বলেছিলাম প্রথমে, সেগুলো ফরেনারদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আর একটা জিনিস দেখো, লিগাল প্রোটেকশন লাইক কর্পোরেশন অ্যান্ড কোম্পানিজ, অর্থাৎ লিগাল প্রোটেকশন কাদের দেবে? ধরো টাটা কোম্পানি, রিলায়েন্স কোম্পানি, ঠিক আছে? তো এই সমস্ত যে কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন আরও নামজাদা কোম্পানি রয়েছে, তো এই সমস্ত কোম্পানিগুলো যদি কোনো ক্ষেত্রে দেখা গেল এই কোম্পানিগুলো যদি মনে করে, বা কোম্পানির যারা উচ্চপদস্থ যারা কর্মচারী রয়েছে তারা যদি মনে করে যে তাদের রাইটস কোনো কারণে খণ্ডন হচ্ছে, তো সেক্ষেত্রে তারা কিন্তু কী করতে পারে? তারা কোর্টে যেতে পারে টু ক্লেম দেয়ার ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে? ওকে, তো কর্পোরেশন, কোম্পানি এরা সবাই সাধারণ সিটিজেন বা ফরেনারের মতো ফান্ডামেন্টাল রাইটসের অধিকার। ওকে, নেক্সট। আচ্ছা,